আমরা তাহলে আলোচনা করতেছিলাম স্থির তরঙ্গ নিয়ে। স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয়? যদি দুইটা তরঙ্গ তাদের বিস্তার সমান এবং কম্পাঙ্ক সমান হয় এবং তারা বিপরীত দিক থেকে এসে পরস্পরের উপর আপতিত হয়, তাহলে স্থির তরঙ্গ তৈরি হয়। আমরা দেখছিলাম যে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স একটা তরঙ্গ ছিল, তার উপরে বিপরীত দিক থেকে এসে মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স এই তরঙ্গটা আপতিত হয়েছিল, তার ফলে স্থির তরঙ্গ তৈরি হয়েছিল। স্থির তরঙ্গ তৈরি হওয়া স্থির তরঙ্গটা কি ওই স্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। স্থির তরঙ্গ কি সামনের দিকে অগ্রসর হয় না, দুইটা তরঙ্গই ওই স্থানে সীমাবদ্ধ হয়ে যায়। ওই স্থানে কিছু অংশ উপরে যায়, কিছু অংশ নিচে যায়, এরকম আমরা দেখছিলাম। আমরা কি দেখছিলাম যে স্থির তরঙ্গের ক্ষেত্রে সবগুলো কণা সরল সন্ধিত স্পন্দন গতিতে থাকে, তবে সবগুলা কণার বিস্তার সমান হয় না। কোন কোন কণা আছে যাদের আর কি সরণ সব সময় শূন্য, তাদেরকে আমরা বলছিলাম নিস্পন্দ বিন্দু বা নোড। আবার কোন কোন কণা আছে যারা সর্বোচ্চ বিস্তারে স্পন্দিত হয়, তাদেরকে আমরা বলছিলাম সুস্পন্দ বিন্দু বা এন্টিনোড। এই জিনিসগুলো তো সবার মনে আছে না? জি ভাই আছে। আবার আমরা অনেকগুলো গ্রাফ দেখছিলাম, গ্রাফ আঁকে আমরা সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করছিলাম। তাহলে দেখো, আমরা ওয়াই নেটের অনেকগুলো গ্রাফ দেখছিলাম, ঠিক না? গ্রাফ দেখে আমরা যে স্থির তরঙ্গটা কিভাবে হয় সেটার একটা ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করছিলাম। পরে তোমাদেরকে অ্যানিমেশনও দেখাইছিলাম যে স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয়, স্থির তরঙ্গ কেমন হয়। দেখো, গতকালকে আমরা যেটা পড়ছিলাম y1 ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx আর y2 ইকুয়ালস টু মাইনাস a sin ওমেগা t প্লাস kx, এই দুইটা তরঙ্গ মিলে নতুন একটা স্থির তরঙ্গ তৈরি করছিল, যার সমীকরণ আসছিল -2a sin kx cos ওমেগা t, ঠিক না? তাহলে আমি বলছিলাম যে -2a sin kx cos ওমেগা t এটা সকল স্থির তরঙ্গের সমীকরণ এইটা হবে না, তবে একটা স্থির তরঙ্গের একটা নির্দিষ্ট রূপ আছে, ঠিক না? যদি a sin ওমেগা t মাইনাস kx আর হচ্ছে -a sin ওমেগা t প্লাস kx এরকম দুইটা তরঙ্গ মিলে একটা স্থির তরঙ্গ তৈরি করে, তখন স্থির তরঙ্গের সমীকরণ হবে এইটা। আমরা দেখি আজকে যে ভিন্ন তরঙ্গ, দুইটা ভিন্ন রকমের তরঙ্গ যদি পরস্পরের উপর আপতিত হয় তাহলে কেমন হবে। যে y1 ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx একটা তরঙ্গ আছে, বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে y2 ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস kx। এখন দেখো, এই দুইটা তরঙ্গ যদি পরস্পরের উপর আপতিত হয় তাহলে কিন্তু স্থির তরঙ্গ তৈরি হবে। কারণ কি, এই তরঙ্গের বিস্তারও a, এই তরঙ্গের বিস্তারও a, অতএব তাদের বিস্তার সমান আছে। এই তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক ওমেগা, এই তরঙ্গেরও কৌণিক কম্পাঙ্ক ওমেগা, অতএব তাদের কম্পাঙ্কও সমান আছে। আর তাদের দেখো, এইখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস আর এখানে এক্স এর সহগ হচ্ছে প্লাস, অতএব এই তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর আর এই তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ তাদের তরঙ্গের দিক পরস্পর বিপরীতমুখী। তাহলে আমাদের স্থির তরঙ্গের শর্ত ফুলফিল হয়ে গেছে। তাহলে এই দুইটা যদি পরস্পরের উপর আপতিত হয় তাহলে একটা স্থির তরঙ্গ তৈরি করবে। তাহলে এই দুইটা পরস্পর আপতিত হয়ে যে স্থির তরঙ্গটা তৈরি করবে তার সমীকরণ দেখার আগে আমরা যে গ্রাফগুলো দেখছিলাম যে t ইকুয়ালস টু 0 সময়ের y1 সরণ কি হয়, y2 সরণ কি হয় আর y নেট কি হয়, সেই চার্টটাকে আবার দেখতেছি আমরা, ঠিক আছে? দেখো এটা কিভাবে বের হইলো সেটা কিন্তু আমি গত দিনকে তোমাদেরকে বুঝাই দিছি, ঠিক আছে? গতকালকে যে সমীকরণটা ছিল আর আজকের সমীকরণ একটু ভিন্নতা আছে, ঠিক না? অতএব আমাদের y নেটেও এখন কিন্তু ভিন্নতা আসবে। দেখো, t ইকুয়ালস টু যখন 0 সময় তখন আমাদের y নেট আছে 0, যখন t equals to t/4 সময় তখন y নেট আসে 2a cos kx, আর সময় যখন t/2 তখন আমাদের y নেট আসে আবার 0, সময় যখন 3t/4 তখন আমাদের y নেট আসে -2a cos kx, t যখন ক্যাপিটাল T তখন আমাদের y নেট আসে 0। তাহলে আমরা এর আগের দিনও এরকম ভাবে যে দুইটা তরঙ্গ ছিল তাদের মাধ্যমে যে কণা সরণ হইতেছে সেই সরণগুলোর মান লিখছিলাম, তারপরে কি ওয়াই নেটের মান লিখছিলাম, তারপরে এক্স বনাম ওয়াই লেখচিত্র অঙ্কন করছিলাম। টি ইকুয়ালস টু 0 সময় লেখচিত্র, টি ইকুয়ালস টু t/4 সময় লেখচিত্র, টি ইকুয়ালস টু t/2 সময় লেখচিত্র, টি ইকুয়ালস টু 3t/4 সময় লেখচিত্র, আবার টি ইকুয়ালস টু টি সময়, এই 5টা লেখচিত্র রাখছিলাম। আজকেও আমরা সেই লেখচিত্রগুলো দেখব। আচ্ছা, গত ক্লাস যারা করো নাই তাদের কাছে কিন্তু আজকে ক্লাসটা একটু কঠিন মনে হইতে পারে, ঠিক আছে? কারণ
গত ক্লাসের পড়াই কিন্তু রিপিট হইতেছে, কিন্তু একটি ভিন্ন রূপে আর কি। যারা গত ক্লাস করছো তাদের কি কোনো বুঝতে সমস্যা আছে এখানে? গত ক্লাস তো মনে হয় সবাই করছো। কারো কোনো সমস্যা? না ভাই, সমস্যা হচ্ছে না। সিয়াম, এখন কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, যারা নতুন আছো তাদের কি সমস্যা হচ্ছে? গত ক্লাস তো মনে হয় তোমরা করছো না, স্থির তরঙ্গের ক্লাসটা, প্রথম জি ক্লাস ভাইয়া। যেটা। হুম। আচ্ছা, তাহলে তো বোঝার আর কি, বুঝতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক না না? ভাইয়া, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একটু ফাস্টে যাচ্ছি আর কি, এই জন্য। তাহলে এই 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 আজকেও আমরা সেই গ্রাফগুলো আবার দেখি, ঠিক আছে? যে শূন্য সময়ের গ্রাফ, ওই যে বিভিন্ন যে সময় আছে, আমি বলছিলাম কি যে আমরা যখন এক্স ভার্সেস ওয়াই গ্রাফটা আঁকি তখন কি করি, সেটা কি ধরনের গ্রাফটা হয় আসলে? সেটা হয় আসলে যে ধরো একটা নির্দিষ্ট সময়কে আমি নির্দিষ্ট করে দিলাম, আর ওই সময়ে একটা তরঙ্গের একটা ছবি তুললাম, সেই ছবিটা আমরা আঁকলাম, সেটাই হচ্ছে এই গ্রাফ। তাহলে টি ইকুয়ালস টু 0 সময় ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এটা গ্রাফটা কেমন হবে? যে কেউ একজন বলো তো, ওয়াই ইকুয়ালস টু 0 এটা গ্রাফ কেমন হবে? সরলরেখা। এক্স অক্ষ বরাবর সরলরেখা, ঠিক না? বা এক্স অক্ষ যেটা আর কি, ওয়াই ইকুয়ালস টু 0 কাকে নির্দেশ করে? এক্স অক্ষ, সরলরেখার ভিতরে পড়ছো না? তার মানে এই ক্ষেত্রে ওয়াই ভার্সেস এক্স গ্রাফে দেখা যাচ্ছে যে সময় যাই হোক না কেন, সরি, সরণ যাই হোক না কেন, সবসময় তার তার সরণ কি? 0। দেখো কণার এক্স এর মান যাই হোক না কেন, টি ইকুয়ালস টু 0 সময় সকল কণা কোন অবস্থানে আছে? সাম্য অবস্থানে আছে। এই গ্রাফ দ্বারা বোঝা যাচ্ছে কি, এই গ্রাফ দ্বারা বোঝা যাচ্ছে যে এই সময়ে সকল কণা সাম্য অবস্থানে আছে, অর্থাৎ টি ইকুয়ালস টু 0 সময়ে সকল কণা সাম্য অবস্থানে আছে। আর সময় যখন t/4, তখন ওয়াই বা সরণ আসছিল 2a cos kx। এখন দেখো, তোমাদেরকে কিন্তু গতকালকে আমি সাইনের গ্রাফ আঁকানো শিখাইছিলাম, ঠিক না? সেখান থেকে তোমাদের মনে থাকার কথা, তাহলে কজের গ্রাফ কেমন হবে সেটাও তোমরা পারবা আশা করি। দেখো, এই দিক বরাবর যদি আমি এক্স প্লট করি, আর এই দিক বরাবর যদি আমি ওয়াই প্লট করি, আর এরকম যদি থাকে ওয়াই ইকুয়ালস টু কজ এক্স, তাহলে তার গ্রাফটা কেমন হবে? দেখো, যেহেতু কজ, সেহেতু এটা শুরু হবে কোথা থেকে? এই উপর থেকে। তারপরে যেহেতু কজের আগে প্লাস আছে, সেহেতু যাবে কি প্রথমে নিচের দিকে, তারপরে যাবে কি উপরে। উপরে এইভাবে কজের গ্রাফটা হয় এইরকম, ঠিক না? কজ 0 এর মান কত? 1 না? তাহলে এই যে এই হাইটটা, এটা হচ্ছে 1, এই হাইটটা এটাও কি 1, এই হাইটটা, অর্থাৎ কজের যে গ্রাফ তার বিস্তার কি থাকে এইখানে, সরি এখানে y ইকুয়ালস টু cos x হবে আর কি। তাহলে দেখো y ইকুয়াল টু cos x, cos এর আগে এখানে ধ্রুবকটা কি আছে? 1 আছে, অতএব cos এর গ্রাফেও তার বিস্তারের মান হবে cos এর আগে যে ধ্রুবকটা থাকে সেটা। যদি এমন থাকে y ইকুয়ালস টু a cos x, এ হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা আর কি, এরকম যদি থাকে তাহলে y ইকুয়ালস টু y বনাম x বনাম y বনাম x এর গ্রাফটা কেমন হবে? তাহলে এইরকমই হবে, যেহেতু cos এর আগে প্লাস চিহ্ন আছে, আর cos শুরু হবে উপর থেকে, sin শুরু হইতো কোথা থেকে? মূল বিন্দু থেকে, কারণ sin 0 এর মান কত? 0 না? আর cos 0 এর মান কি 1 না? তোমাদের তো এগুলো মনে থাকার কথা। তাহলে এই বিস্তারটা হবে কি? a, এই বিস্তারটা হবে কি? a। আর যদি এখানে মাইনাস থাকতো y ইকুয়ালস টু মাইনাস cos x, এইটার গ্রাফটা কেমন হবে? দেখো, প্লাস হইলে শুরু হইতো উপর থেকে, আর মাইনাস যেহেতু আছে সেহেতু শুরু হবে কোথা থেকে? নিচ থেকে। এরকম হবে, ঠিক আছে? তাহলে এখানে এই বিস্তারটা হবে কি? a, এই বিস্তারটা হবে কি? a।
যারা গত ক্লাস করছো তাদের কাছে এটা কঠিন লাগার কথা না, সাইনের গ্রাফ তো আমরা একদম বিস্তারিত আলোচনা করছিলাম, ঠিক না? জি এইখানেও ভাইয়া এইখানেও সেম কথা, শুধুমাত্র এখানে কসটা শুরু হয় কোথা থেকে, উপর থেকে অথবা নিচ একটু থেকে। উপর থেকে। হ্যাঁ, কারণ cos cos 0 এর মান কত 1, ঠিক না? cos 0 এর মান 1 যেহেতু সেহেতু সেটা কোথা থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে। আর sin 0 এর মান যেহেতু 0, সেটা কোথা থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে মূল শুরু হবে। বিন্দু থেকে। আর সাইনের আগে যদি কোনো ধ্রুবক সাইনের আগে কোনো কিছু না থাকা মানে কি 1 আছে ধ্রুবক হিসেবে, তখন সেই গ্রাফটার বিস্তার কত হবে, 1 হবে। আর সাইনের আগে যদি কোনো ধ্রুবক থাকে বা কজের আগে যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে সাইনের গ্রাফ বা কজের গ্রাফের সেই বিস্তারটার মান হবে কি সেই ধ্রুবকের মানের সমান। সাইনের আগে যদি প্লাস থাকে, তাহলে গ্রাফটা প্রথমে মূল বিন্দু থেকে উপরের দিকে যায়। সাইনের আগে যদি মাইনাস থাকে, গ্রাফটা মূল বিন্দু থেকে প্রথমে নিচের দিকে যায়। আর কজের ক্ষেত্রে কি উপর থেকে শুরু হইতেছে যখন প্লাস থাকে, আর নিচ থেকে শুরু হইতেছে যখন মাইনাস থাকে। আচ্ছা, তাহলে এই সময় গ্রাফটা কি হবে দেখো, কজের আগে কি আছে, প্লাস আছে, তার মানে উপর থেকে শুরু হবে। তাহলে উপর থেকে শুরু হইলো, এই যে তাহলে দেখো এই অবস্থানে কি হইতেছে, দেখো সবগুলা কণা টি ইকুয়ালস টু 0 সময় সাম্য অবস্থানে ছিল। টি ইকুয়ালস টু 0 সময়ে সবগুলা কণা সাম্য অবস্থানে ছিল, কিন্তু এই টি ইকুয়ালস টু 0 সময় থেকে টি ইকুয়ালস টু t/4 সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে কি হইছে, এই যে এই অবস্থানের কণাটা কি হইছে, এই উপরে চলে গেছে। এই কণাটা এখন এইখানে অবস্থান করতেছে, আগে সে কোথায় ছিল, এইখানে ছিল। আর এই যে এই কণাটা, এই কণাটা কি এখনো সাম্য অবস্থানে আছে, তখন কি অবস্থায় ছিল, সাম্য অবস্থানে ছিল। আর এই জায়গার কণাগুলো কি হয়েছে, নিচে নেমে গেছে, ঠিক না? এইখানে নেমে গেছে, এইখানে নেমে গেছে, নিচে নেমে গেছে। আর এই যে এই অবস্থানে যে কণাটা ছিল, এই অবস্থানে যে কণাটা ছিল সে একদম সবচেয়ে নিচে নামছে। এই অবস্থানে কণাটা কি সাম্য অবস্থানে ছিল, এখনো কি অবস্থায় আছে, সাম্য অবস্থানেই আছে, স্পন্দ বিন্দু। ঠিক না? তাহলে এই অবস্থানে কণাটা কি সর্বোচ্চ উপরে উঠে গেছে, তাহলে এটা কি হবে, অবশ্যই সুস্পন্দ বিন্দু হবে, ঠিক না? আবার এই অবস্থানে কণাটা কি তখনও সাম্য অবস্থানে ছিল, এখনো সাম্য অবস্থানে আছে। এখন আমরা দেখি t equals to t/2 সময় y equals to কি 0, তাহলে এটাও কি হবে x অক্ষ। তাহলে এই অবস্থানে আবার সবগুলা কি হয়ে গেছে, সাম্য অবস্থানে এসে গেছে। তাহলে এটা কেমন হলো জিনিসটা, যে সবগুলা কণা সাম্য অবস্থানে ছিল, ঠিক আছে, কিছু কণা নিচে নামছে, কিছু কণা উপরে উঠছে। তারপরে আবার কি যে কণাগুলো নিচে নামছিল ওই কণাগুলো উপরে উঠে গেছে, আর যে কণাগুলো উপরে উঠছিল সেই কণাগুলো নিচে নামছে, তার মানে সবগুলো এখন আবার সাম্য অবস্থায় আছে। তাহলে তারপরের চিত্রটা কি হবে তোমরা সেটা কল্পনা করতে পারতেছো। তারপরের চিত্রটা হবে কি, যে এই কণাগুলো যে নিচ থেকে উপরে উঠলো এখন কি তারা উপরে যাবে, ঠিক না? তারা এই যে দেখো এখন কি হয়ে গেছে, উপরে উঠে গেছে। তাহলে দেখো এই অবস্থানের যে কণাটা আছে সে কি সর্বোচ্চ বিস্তার নিয়ে দুলতেছে, ঠিক না? আর এই অবস্থানে যে কণাটা আছে এই বা এই অবস্থানে যে কণাটা আছে তারা কি কি বিস্তার নিয়ে, তারা তাদের বিস্তার সবসময় আর কি তাদের সরণ সবসময় কত, 0, ঠিক না? এই অবস্থানে যে কণাটা আছে দেখো আমি যেখানে আর কি এখন আর কি লাল কালি দিয়ে চিহ্ন করতেছি, তাদের বিস্তার কি সবসময় 0। আর এই যে সবুজ কালি দ্বারা যাদেরকে করতেছি তাদের বিস্তার কি সবসময়, তারা কি সর্বোচ্চ বিস্তার নিয়ে দুলতে পারতেছে, ঠিক না? সবসময় তার বিস্তার অবস্থানে থাকে না, একটা নির্দিষ্ট সময়ে সে বিস্তার অবস্থানে থাকতে পারে। আর এই কণাগুলা এরা কি সময় যাই হোক না কেন সে সবসময় সাম্য অবস্থানে থাকে। তাই সময় যাই হোক না কেন যে কণাগুলা সবসময় সাম্য অবস্থানে থাকে তাদেরকে আমরা কি বলি বলতো কেউ, নিস্পন্দ বিন্দু। স্পন্দ বিন্দু। আর যে কণাগুলা যে কোনো একটা সময়ে সর্বোচ্চ বিস্তারে দুলতে আর কি স্পন্দিত হইতে পারে আর কি, এই বিস্তারের সমান বিস্তার আর কোনো কণা নিতে পারে না। তাহলে যে কণাটা সর্বোচ্চ শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শোনা বলতেছি যে যাচ্ছে না। শুনতে পারতেছো এখন সবাই? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে যে কণাগুলা সর্বোচ্চ বিস্তারে দুলতে পারে তাদেরকে আমরা কি বলতাম, সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু। তাহলে এই কণাটা এগুলো কি সুস্পন্দ বিন্দু, ঠিক না? জি ভাইয়া।
আচ্ছা দেখো টি ইকুয়ালস টু টি সময়ে ওয়াই ইকুয়ালস টু আবার 0 আবার কি সাম্যাবস্থানে আসবে, তাহলে ওই একই কথা ঠিক না? জিনিসটা বুঝতে পারছো তো জিনিসটা? সব সময় আমরা দেখো এর আগের যে সমীকরণ আর কি স্থির তরঙ্গটা আমরা দেখছিলাম, তখন কি হয়েছিল, তখন টি ইকুয়ালস টু যখন 0 ছিল, ঠিক আছে, তখন কণাগুলা এরকম ভাবে ছিল আর কি, আমার হাত দেখতে পারতেছো কিনা জানি না, ঠিক আছে, কিন্তু এখন টি ইকুয়ালস টু 0 সময় সবগুলো কণা সাম্য অবস্থানে আছে, ঠিক আছে। তারপরে কি হইলো, কিছু কণা নিচে নামলো, কিছু কণা উপরে উঠলো, তারপরে কি হইলো, আবার সাম্যাবস্থানে আসলো, আবার উপরে উঠলো, নিচে নামলো, আবার এরকম আর কি। তাহলে এরকম এরকম ভাবে স্পন্দিত হইতেছে কণাগুলা। কিছু কণা সর্বোচ্চ বিস্তার স্পন্দিত হইতেছে, কিছু কণা তার চেয়ে কম, কিছু কণা তার চেয়ে কম, আবার কিছু কিছু কণা আছে যারা একদম সাম্যাবস্থানেই আছে, ঠিক না? তাহলে এইখানেও দেখা যাচ্ছে যে সবগুলা কণার বিস্তার সমান না, ঠিক না? আর এটা কিন্তু সামনের দিকে আগায় যেতেছে না, এটা কিন্তু এই স্থানের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক না? সামনের দিকে আগাইলে তো, সামনের দিকে আগানোর মানে কি, এই অংশটা সামনের দিকে সামনে চলে যাওয়া, কিন্তু এটা কিন্তু হইতেছে না, এটা কিন্তু উপরে নিচে যাইতেছে শুধুমাত্র, তার মানে শুধুমাত্র সরল চন্দিত স্পন্দন গতি হইতেছে, কিন্তু সামনের দিকে আগাইতেছে না। তরঙ্গ যদি সামনের দিকে না আগায় তাহলে তো সে শক্তি পাস করবে না, তার মানে স্থির তরঙ্গ কি করে না, শক্তি সঞ্চালন করে না, ঠিক আছে। তরঙ্গের মেইন উদ্দেশ্যই থাকে কি শক্তি সঞ্চালন করা, কিন্তু স্থির তরঙ্গ শক্তি সঞ্চালন করে না। আচ্ছা এখন আমাকে বলো তো কেউ একজন যে নিস্পন্দ বিন্দুগুলোর অবস্থান বলো তো কেউ। আচ্ছা এই চিত্রটা দেখো, এটা কি কি অবস্থান, λ/4 λ/4। দেখো আমাদের এর আগে λ/4 অবস্থানে সুস্পন্দ বিন্দু আসছিল না, একটু মনে করার চেষ্টা করো, তখন গ্রাফটা এরকম ছিল কিন্তু আর কি, তখন গ্রাফটা ছিল এই যে এরকম, ঠিক না? তখন জি আমাদের ভাইয়া। λ/4 অবস্থানে কি আসছিল, সুস্পন্দ বিন্দু, ঠিক না? কিন্তু এখন আমাদের λ/4 অবস্থানে কি আসলো, নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু। তাহলে তুমি যদি মুখস্থ করো যে λ/4 অবস্থানে বা λ/4, তারপরে হচ্ছে যে λ/2 এই অবস্থানে, সরি λ/4 3λ/4 এই অবস্থানে কোনগুলো কি সুস্পন্দ বিন্দু, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে সুস্পন্দ বিন্দু কিসের উপর নির্ভর করতেছে, যে স্থির তরঙ্গের প্রকৃতির উপর নির্ভর করতেছে, সেটা কোন কোন তরঙ্গের মাধ্যমে সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করতেছে। আমরা একটু পরে দেখব যে সমীকরণ থেকে কিভাবে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু বের করতে হয়, ঠিক আছে। এটাই আমাদের আজকের মেইন উদ্দেশ্য। আচ্ছা তাহলে দেখো এইখানে প্রথম যে সুস্পন্দ বিন্দু সেটা কোন অবস্থানে আছে, 0, ঠিক না? ল্যামডা যখন 0 সেটাতে কি সুস্পন্দ বিন্দু, তাহলে এইখানে কি আছে, সুস্পন্দ বিন্দু। আবার যখন λ/2 তখন কি সুস্পন্দ বিন্দু, আবার যখন ল্যামডা তখন কি সুস্পন্দ বিন্দু। তাহলে λ/4 3λ/4, তাহলে এইগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। আমি লাল কালি দিয়ে লিখলাম যেগুলো, সেগুলো হচ্ছে কি নিস্পন্দ বিন্দু, আর সবুজ কালি দিয়ে যেগুলো লিখলাম সেগুলো কি সুস্পন্দ বিন্দু। দেখো সবুজ কালির এগুলো কি সর্বোচ্চ বিস্তার স্পন্দিত হইতেছে, আর লাল কালির এগুলো কি সবসময় সাম্য অবস্থানে থাকতেছে। কিন্তু এখানেও দেখো তো পরপর দুইটা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আছে, λ/2 না, λ/4। ল্যামডা পরপর দুইটা সুস্পন্দ বিন্দু, হ্যাঁ, λ/2। λ/2। দেখো 3λ/4 ডিভাইডেড মাইনাস λ/4, তাহলে কি আসবে 2λ/4 ইকুয়ালস 2λ/4, 2λ/4 মানে কি λ/2। আর পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন কত আছে, λ/2। λ/2। তাহলে এই যে দেখো পরপর দুইটা সুস্পন্দ বিন্দু, ল্যামডা থেকে λ/2 বাদ দিলে তাহলে কি থাকতেছে λ/2। তাহলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, এবং পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। আর পরপর একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত,
ল্যামডা বাই 4। lambda by 4 তার মানে এই কথাটা, এই তিনটা কথা সব সময় কি থাকবে, ঠিক থাকবে। স্থির তরঙ্গের ক্ষেত্রে এই তিনটা কথা সব সময় ঠিক থাকবে। কিন্তু যে কোন অবস্থানে সুস্পন্দবিন্দু পাওয়া যাবে, কোন অবস্থানে নিস্পন্দবিন্দু পাওয়া যাবে, সেটা কি ফিক্সড না, সেটা স্থির তরঙ্গের সমীকরণটার উপর নির্ভর করবে। তাহলে দেখো আমরা যে এইখানে যে তরঙ্গটা দেখলাম, স্থির তরঙ্গ তৈরি হইলো, এখন আমরা তার সমীকরণটা বের করার চেষ্টা করি। দেখো y net equals to a sin omega t minus kx plus a sin omega t plus kx, এই দুইটা তরঙ্গের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের স্থির তরঙ্গটা। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিলাম, a কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি থাকলো sin omega t minus kx plus sin omega t plus kx। তাহলে এখানে আমরা এখন আমরা কোন সূত্রে দিব, sin c plus sin d। আমরা জানি sin c plus sin d কি, sin c plus d by 2 into sin cos c minus d by 2। sin c plus sin d equals to 2 into sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে 2 into 2, ওই যে 2 আসলো, sin c plus d by 2, sin is c omega t plus kx plus omega t plus kx। তাহলে সরি omega t minus kx plus omega t plus kx, তাহলে kx kx কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2 omega t, 2 2 কাটাকাটি আমাদের থাকবে omega t, তাহলে আমাদের থাকলো sin omega t। আর cos c minus d, তাহলে cos c minus d, তাহলে এটা যদি c হয় তাহলে দেখো omega t minus kx minus omega t minus kx, তাহলে ওমেগা টি এখন কাটা যাবে, মাইনাস কে এক্স মিলে তৈরি করবে মাইনাস 2kx, আর নিচে একটা 2 ছিল, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে আমাদের থাকলো cos মাইনাস kx। আর cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি, cos থিটা। ঠিক আছে, মনে আছে তো cos অফ মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে cos কি ধনাত্মক, তাহলে cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। তাহলে আমাদের আলটিমেটলি y এর সমীকরণ বা y নেট এর সমীকরণ কি আসলে y ইকুয়ালস টু 2a cos kx sin omega t। দেখো এর আগের দিন আমাদের স্থির তরঙ্গের সমীকরণ কি আসছিল, -2a sin kx cos omega t, ঠিক না? এর আগের দিন আসছিল এইরকম, আজকে আবার আসছে কি এইরকম। তাহলে সবসময় একই রকম হবে তা না, তবে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তাহলে সেই প্যাটার্নটা কি, এই প্যাটার্নটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? এটা তোমাদেরকে বলছিলাম, আবার বলতেছি, y ইকুয়ালস টু কোন একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? সেই কনস্ট্যান্টটা কি নির্দেশ করে, সেই কনস্ট্যান্টটা নির্দেশ করে এই স্থির তরঙ্গটা যেই দুইটা তরঙ্গের সমন্বয়ে তৈরি হয়েছে তাদের বিস্তারের দ্বিগুণ। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট কি আছে, 2a, এই স্থির তরঙ্গটা যে দুইটা তরঙ্গের সমন্বয়ে তৈরি হয়েছে তাদের বিস্তার কি ছিল, a। তাহলে এই কারণে এখানে কনস্ট্যান্ট আকারে কি আছে, 2a আছে। যদি এখানে থাকতো a/2 দুইটা তরঙ্গ আছে, ঠিক আছে, একটা তরঙ্গ আছে দুইটা তরঙ্গ, তাদের বিস্তার তো সমান হইতে হবে, ঠিক না? তাহলে a/2 বিস্তার বিশিষ্ট দুইটা তরঙ্গ মিলে যদি স্থির তরঙ্গ তৈরি করে, তাহলে এখানে কনস্ট্যান্ট আকারে কি থাকবে, কেউ একজন বলো। a থাকবে শুধু শুধু এ থাকবে ভাই। হ্যাঁ ঠিক আছে, এটাই শুধু এ থাকবে। তাহলে এখানে যদি থাকে 5 আর 5, ঠিক আছে, 5 sin সামথিং 5 sin সামথিং, এরকম দুইটা তরঙ্গ মিলে একটা স্থির তরঙ্গ তৈরি করছে, তাহলে এখানে কনস্ট্যান্ট আকারে কি থাকবে, 10 থাকবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা কনস্ট্যান্ট থাকলো, এর সাথে গুণ আকারে কি থাকবে, cos kx থাকতে পারে অথবা sin kx থাকতে পারে, ঠিক আছে, cos kx ও থাকতে পারে অথবা sin kx ও থাকতে পারে। তার সাথে গুণ আকারে কি থাকবে, sin omega t থাকতে পারে অথবা cos omega t থাকতে পারে। ঠিক আছে, ধরো এরকম একটা সমীকরণ আছে 5 sin kx sin omega t, তাহলে এটা কিসের সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ। আবার ধরো একটা তরঙ্গের সমীকরণ আছে 5 cos kx cos omega t, এটাও কিসের সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ। আবার আছে ধরো -5 sin kx cos omega t, এটাও স্থির তরঙ্গের সমীকরণ। বুঝতে পারছো তাহলে জিনিসটা সবাই? জি ভাই, বুঝতে পারছি। গত দিনও এটা বলছিলাম, আজকে আবার একটু বিস্তারিত বললাম। এখন আমরা দেখি এই স্থির তরঙ্গের সমীকরণে কোন অংশটা আসলে কি বোঝায়, ঠিক আছে? সিয়াম কিছু বলবা, বলো। বলার আগে আনমিউট করে নাও, একটা অপশন আছে দেখো, ওই যে মাইক্রোফোন ক্রস চিহ্ন দেওয়া আছে।
মাইক্রোফোন ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইখানে চাপ দাও, তাহলে আনমিউট হওয়া। আনমিউট হওয়ার পরে কিছু বললে বলো। ভাইয়া নেটের সমস্যা, তো বলতেছে যে আর ভিডিও দিতে রেকর্ডিংটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা দেখছিলাম না যে যে তরঙ্গের যে হচ্ছে যে বিস্তারটা বা তরঙ্গের যে সরণ আর কি, সর্বোচ্চ সরণটা, সেটা কি সময়ের উপর নির্ভর করতেছে? দেখো সব অবস্থানের কণা কিন্তু বিস্তার অবস্থানে যাইতে পারতেছে না, ঠিক না? নির্দিষ্ট কিছু কিছু অবস্থানের কণাই শুধুমাত্র বিস্তার অবস্থানে যাইতে পারতেছে, ঠিক না? তাহলে দেখো এই cos ওমেগা টি, আচ্ছা দেখো তাহলে y2a কখন হবে, ঠিক না? y2a কখন হবে? যখন এই পুরোটার মান কি হবে, y2a হওয়া মানে কি, কণাটা বিস্তার অবস্থানে আছে, ঠিক না? আবার বলতেছি দেখো, y2a হওয়ার মানে কি, +2a হোক বা -2a হোক, যেটাই হোক, y +2a বা -2a যাই হোক, সেটা হওয়ার মানে কি, এই যে এই পুরা রাশিটা আছে, এই এই পুরা রাশিটাকে হয় +1 হইতে হবে অথবা -1 হইতে হবে, ঠিক না? আমার কথাটা বুঝতে পারছো সবাই? y জি যদি ভাইয়া। +2a বা -2a হইতে চায়, তার মানে কণাটা যদি বিস্তার অবস্থানে থাকতে চায়, তাহলে এই পুরা রাশিটাকে +1 অথবা -1 হইতে হবে। এখন দেখো কিছু কিছু অবস্থানের কণা আছে, কিছু কিছু অবস্থান বলতে কি বুঝিয়ে দিতেছি, যে নিস্পন্দ বিন্দু, অর্থাৎ নিস্পন্দ বিন্দুকে যদি তুমি কজের ওমেগা টি অর্থাৎ কস থিটার সর্বোচ্চ মান কত 1, সে 1ও দিয়ে দাও, তার মান সব সময় কি থাকবে, ওয়াই এর মান কি থাকবে, 0 থাকবে না? কজ ওমেগা টি এর মান যাই হোক না কেন, টি এর মান যাই হোক না কেন, তার মান কত থাকতেছে, ওয়াই এর মান সবসময় কত থাকতেছে, 0 থাকতেছে না? নিস্পন্দ বিন্দুতে যে কণাগুলা আছে, সময়ের মান যাই হোক না কেন, তাদের সরণ কত, 0 না? জি ভাইয়া। তাহলে তারা কি সময়ের উপর নির্ভর করতেছে? তাদের সরণটা তো সময়ের উপর নির্ভর করতেছে না। তাহলে তাদের সরণটা শুধুমাত্র কিসের অবস্থানের উপর, কিসের উপর নির্ভর করতেছে, এক্স এর উপরে। এখানে চলক তো দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি, ঠিক আছে? খেয়াল করে জিনিসটা, এখানে চলক দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। তাহলে তার সরণটা যেহেতু টি এর উপর নির্ভর করতেছে না, তার সরণটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করতেছে, এক্স এর উপরে নির্ভর করতেছে। এই সাইনটা যদি, এই সাইন কে এক্স টা যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরা রাশিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? টি এর মান যাই হোক না কেন, সাইন কে এক্স টা যদি 0 হয়, তাহলে পুরা রাশিটাই কি হবে, 0 হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে বলা যাইতেছে না যে সুস্পন্দ বিন্দুতে, সরি, নিস্পন্দ বিন্দুতে যে কণাগুলো আছে, তাদের ক্ষেত্রে সাইন কে এক্স এর মানটা সবসময় 0 আছে, ঠিক না? এইখানে যাই চেঞ্জ হোক না কেন, সাইন কে এক্স সবসময় 0 থাকার কারণে তারা কোন অবস্থানে আছে, সাম্য অবস্থানে থাকতেছে সবসময়। আমার কথাটা বুঝতে পারছো? জি। আচ্ছা তাহলে আবার শুরু করতেছি। তাহলে এইখানে দেখো তরঙ্গটা কি বিস্তার অবস্থানে থাকবে না থাকবে না, তরঙ্গের সর্বোচ্চ আর কি তরঙ্গ, সরি, দেখো কণাটাকে বিস্তার অবস্থানে থাকবে কি থাকবে না, অর্থাৎ কণাটার বিস্তার কি হবে, সেটা নির্ভর করতেছে কি শুধুমাত্র এই যে এই অংশটুকুর উপর লাল বক্স করা, ঠিক আছে, কনস্ট্যান্ট। আর এই ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে সাইন কে এক্স, অর্থাৎ এক্স এক্স যে অংশটুকু আছে সেইটা, টি যে অংশে আছে তার উপর কিন্তু বিস্তার নির্ভর করতেছে না, ঠিক আছে? দেখো এর আগে আমরা যেটা পড়ছিলাম যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সবগুলা কণাই কোনো না কোনো এক সময় বিস্তার অবস্থানে যাইতো, ঠিক না? তার মানে প্রত্যেকটা কণায় এক্স যাই হোক না কেন, প্রত্যেকটা কণাই বিস্তার অবস্থানে যাবে। তখন সেটা কি হইতো, কোনো সময় টি চেঞ্জ হওয়ার মাধ্যমে সে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকতো। কিন্তু যখন আমরা স্থির তরঙ্গ পড়তেছি, এখন কিন্তু সবগুলা কণার বিস্তার কিন্তু সমান না, সবগুলা কিন্তু সমান বিস্তারে স্পন্দিত হইতে পারতেছে না, এক একজনের বিস্তার এক এক রকম। কেউ সাম্যাবস্থানে আছে,
কেউ 2a বিস্তার নিয়ে স্পন্দিত হইতেছে, কেউ আবার মনে করো যে ধরো 2 এর চেয়ে কিছু কম বিস্তার নিয়ে অবস্থিত স্পন্দিত হইতেছে, কেউ আবার তার চেয়ে কম, এক একজন এক এক রকম বিস্তার নিয়ে স্পন্দিত হইতেছে, ঠিক না? তাহলে দেখো এই যে কণাগুলোর যে বিস্তার সেটা তাহলে সময়ের উপর নির্ভর করতেছে না, শুধুমাত্র এক্স এর উপরে নির্ভর করতেছে। এই কারণে এই যে এই অংশটুক আছে, যে এক্স এর যে অংশটুক, এক্স এর সাথে যদি সাইন থাকে সাইন, এক্স এর সাথে যদি কস থাকে কস, যেটাই থাকুক, এই এক্স এর অংশটুক আর হচ্ছে যে ধ্রুবক অংশটুক, এই অংশটুকুকে আমরা বলি বিস্তার অংশ, আর বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা বলি দশা। ঠিক আছে? তাহলে স্থির তরঙ্গের ক্ষেত্রে এই যে যে এক্স এর যে অংশটুকু আছে প্লাস যে ধ্রুবক অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা বলি বিস্তার অংশ, আর যে অংশটুকু হচ্ছে টি আছে সেটা কস থাকুক বা সাইন থাকুক সেটাকে আমরা বলতেছি দশা। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু আমরা এই সমীকরণের ক্ষেত্রে দেখলাম। যদি এই সমীকরণের ক্ষেত্রে হয় তাহলে বিস্তার অংশ কোনটুক হবে 2a cos kx, আর দশা অংশ কি হবে sin ওমেগা টি। এখানে কিন্তু দশা ছিল কি cos ওমেগা টি, এখানে কিন্তু আবার দশা হয়ে গেছে কি sin ওমেগা টি। তাহলে মুখস্থ করলে চলবে না যে cos ওমেগা টি সব সময় দশা হবে। তাহলে ওমেগা টির সাথে যাই থাকুক না কেন, ওমেগা টি যার সাথে থাকবে আর কি সেই অংশটুকু কি দশা, আর kx যার সাথে থাকবে আর তার সাথে ধ্রুবক অংশটুকু এইটুকু মিলে তৈরি করবে কি বিস্তার অংশ। ঠিক আছে? কেন এটা বিস্তার অংশ? কারণ এক এক কণা একক অবস্থানের কণা এক এক বিস্তার নিয়ে স্পন্দিত হইতেছে, তার মানে বিস্তারটা কণার অবস্থানের উপর নির্ভর করতেছে। এই কারণে এই অংশটুকুকে আমরা বলতেছি বিস্তার অংশ। এর আগে যে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখছিলাম যে y = a sin ওমেগা t - kx, এই ক্ষেত্রে প্রত্যেকটা কণার বিস্তার কি ছিল? a ছিল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা যেটা বলতেছিলাম, বুঝতে পারছো এই অংশটুকু? সবাই বুঝতে পারছো তো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতেছিলাম যে কণাটা কি সুস্পন্দ বিন্দু হবে নাকি নিস্পন্দ বিন্দু হবে সেটা নির্ভর করতেছে কোন অংশের উপরে? তাহলে এই sin kx অংশের উপরে, ঠিক না? sin kx টা যদি শূন্য হয় তার মানে তার সরণ সব সময় কত? শূন্য, ঠিক না? sin kx টা শূন্য হওয়ার মানে কি ওই অবস্থানের কণার সরণ সব সময় কি শূন্য। তাহলে তুমি সময় যাই যাই চেঞ্জ করো না কেন সে কোথায় থাকবে? সাম্য অবস্থানে থাকবে। অর্থাৎ এটা কি ধরনের বিন্দু? তাহলে আমরা তাহলে আমরা বলতে পারি না এক্স এর যে সকল মানের জন্য সাইন কে এক্স এর মান, আমার কথাটা আবার খেয়াল করো, এক্স এর যে সকল মানের জন্য সাইন কে এক্স এর মান শূন্য হবে তাদেরকে নিস্পন্দ বিন্দু বলে। সমীকরণ থেকে এটা বলা যায় না? এক্স এর যে সকল মানের জন্য সাইন কে এক্স এর মান শূন্য হবে তাদেরকে নিস্পন্দ বিন্দু বলে। জি ভাইয়া। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস যে আবার কিছু কিছু অবস্থানে কণা ছিল যারা কি একবার 2a বিস্তার নিয়ে দুলতে পারতো, ঠিক না? তাদের অবস্থার কোনো সময় +2a হইতো, আবার কোনো সময় -2a হইতো। ঠিক আছে না? কোন কোন কণার বিস্তার কি ছিল? 2a। তাহলে এইখানে বিস্তারটা 2a হবে কখন? যখন sin kx এর মান +1 অথবা -1 হবে। যখন +1 হয় তাহলে বিস্তার হবে কি -2a, তার মানে সেই নিচের দিকের বিস্তার অবস্থানে থাকবে। আর যদি sin kx এর মান কি হয় ও -1 হয় তাহলে -1 আর -2a মিলে তৈরি করবে কি +2a, তাহলে সে উপরের দিকে বিস্তার অবস্থানে থাকবে, অর্থাৎ সে 2a বিস্তার নিয়ে স্পন্দিত হবে। ঠিক আছে না? তাহলে বলা যায় না x এর যে সকল মানের জন্য sin kx এর মান +1 অথবা -1 হবে তাদেরকে আমরা বলবো কি সুস্পন্দ বিন্দু। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে x এর যে সকল মানের জন্য sin kx এর মান +1 অথবা -1 হবে তাদেরকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। +1 অথবা -1 কেন বলতেছি? +1 হইলেও বিস্তার অবস্থানে থাকবে, কারণ -2 সেটাও তো বিস্তার অবস্থান। আর যদি -1 হয় তাহলে হবে কি 2a, সেটাও কি বিস্তার অবস্থান। বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। তাহলে আমরা তাহলে আমাদের তরঙ্গের সমীকরণ স্থির তরঙ্গের সমীকরণ যাই দেওয়া থাকুক না কেন, আমরা তাহলে সেই কোন কোন অবস্থানে সে সুস্পন্দ বিন্দু তৈরি করবে আর কোন কোন অবস্থানে নিস্পন্দ বিন্দু তৈরি করবে সেটা বের করতে পারবো। ঠিক আছে না?
তাহলে আমরা সেটা বের করব কিভাবে? আমরা দেখব যে sin kx এর মান কোথায় কোথায় শূন্য হয়, তাহলে সেই বিন্দুগুলো কি নিস্পন্দ বিন্দু। আর দেখব যে sin kx এর মান কোথায় কোথায় +1 অথবা -1 হয়, সেগুলো কি সুস্পন্দ বিন্দু। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি নিস্পন্দ বিন্দু তাহলে কিভাবে বের করব। এটা তো আমরা অলরেডি আলোচনা করছি। তাহলে নিস্পন্দ বিন্দু তৈরি হওয়ার শর্ত কি? sin kx এর মান 0 হইতে হবে। sin kx এর মান 0। আর দেখো k সমান সমান কি আমরা জানি 2π/λ। তাই k এর বদলে আমরা লিখলাম 2π/λ। তাহলে sin 2π/λ * x এটার মান হইতে হবে 0। এখন দেখো sin এর মান কখন কখন শূন্য হয়? sin এর মান কখন কখন শূন্য হয়? sin 0, sin 180, sin 360, sin 450, অর্থাৎ sin 0 ডিগ্রি, sin 0 অর্থাৎ sin পাই, sin 2 পাই, sin 3 পাই, sin 4 পাই, এই এগুলোর মান কি 0 না? sin এর মান কখন কখন শূন্য হয় মনে আছে তো সবার? রেসপন্ড করো, কঠিন কিছু না। sin এর মান কখন কখন শূন্য? sin এর মান যখন 0 হয় তখন শূন্য, sin এর মান যখন পাই হয় তখন শূন্য। পাই মানে কি 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি মান কত 0 না? তারপরে sin এর মান যখন 2 পাই হয় অর্থাৎ 360 ডিগ্রি তখনও sin এর মান কত 0। তার মানে 180 ডিগ্রি পর পর কিন্তু sin এর মান রিপিট করে না 0 আর কি। তাহলে দেখো sin 2π/λ * x এটা সমান সমান কি হইতে হবে? sin 0 অথবা sin পাই অথবা sin 2 পাই অথবা sin 3 পাই। তাহলে উভয় পক্ষকে ধরো আমরা যদি sin উঠাই নেই তাহলে আমাদের কি থাকতেছে 2π/λ * x = কি 0 পাই 2 পাই 3 পাই। তাহলে 2π/λ * x এটার মান যদি হয় 0 হয় অথবা পাই হয় অথবা 2 পাই হয় অথবা 3 পাই হয়, তাহলে sin kx এর মান কত হবে? 0 হবে। দেখো উভয় পক্ষকে যদি আমরা λ/2π দ্বারা গুণ করি, λ/2π দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে এখানে শুধুমাত্র x থাকবে। আমাদের আলটিমেট উদ্দেশ্য তো হচ্ছে x এর মানটা বের করা, ঠিক না? x এর কি কি মান হইলে sin kx এর মান 0 হইতেছে সেটা বের করা। আমরা তাহলে x এর মানটা বের করব। তাহলে x এর মান বের করার জন্য আমরা উভয় পক্ষকে λ/2π দ্বারা গুণ করে দিলাম। থেকে 0 কে λ/2π দ্বারা গুণ করলে কি থাকবে? 0ই থাকবে। আর পাইকে যদি তুমি λ/2π দ্বারা গুণ করো তাহলে উপরে আর নিচে পাই পাই কাটাকাটি যাবে, উপরে থাকবে λ, নিচে থাকবে 2, তাহলে λ/2। 2 পাইকে যদি তুমি λ/2π দ্বারা গুণ করো তাহলে 2 পাই 2 পাই কাটাকাটি থাকলো শুধু ল্যামডা। 3 পাইকে যদি তুমি λ/2 দ্বারা গুণ করো তাহলে কি ল্যামডা পাই পাই কাটাকাটি, উপরে থাকলো 3λ আর নিচে থাকলো 2। ঠিক আছে? তাহলে x এর মান যদি 0 হয় অথবা λ/2 হয় অথবা ল্যামডা হয় অথবা 3λ/2 হয়, তাহলে sin kx এর মান কত হবে? 0 হবে। এটাকে আমরা আরেকটু সাজাই লিখতে পারি এইভাবে। দেখো x এর মান যদি 0 * 4/2, 0 * 4/2 মানে কি, সরি 0 * λ/4 এর মানে কি 0 না? এই ল্যামডাটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 * λ/4, 3λ/2 কে আমরা ল্যামডাকে আমরা লিখতে পারি 4 * λ/4, 3λ/2 কে আমরা লিখতে পারি 6 * λ/4। আসলে আমরা λ/4 এর গুণিতক আকারে লিখতে যাচ্ছি। λ/4 এর গুণিতক আকারে কেন লিখতে যাচ্ছি? একটু পরে যে আমরা সুস্পন্দ বিন্দু বের করব সেগুলো λ/4 এর গুণিতক আকারে আসে, এই জন্য এটাও আমরা λ/4 এর গুণিতক আকারে রাখতে যাচ্ছি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখা যাচ্ছে না? বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে যদি λ/4 এর জোড় সংখ্যার গুণিতক হয় তাহলে x এর মান যদি λ/4 এর জোড় সংখ্যার গুণিতক হয় তাহলে sin এর মান কি হবে? sin kx এর মান কি হবে? 0 হবে। ঠিক আছে না? x এর মান যদি জি λ/4 ভাইয়া। এর জোড় সংখ্যার গুণিতক হয় তাহলে sin kx এর মান 0 হবে। তাহলে আমরা তো পেয়ে গেলাম যে x এর মান কত হইলে sin kx এর মান 0 হবে। তাহলে x এর মান যত হইলে sin kx এর মান 0 হয় সেটাকে আমরা কি বলি? নিস্পন্দ বিন্দু, ঠিক না? তাহলে এগুলাই কি নিস্পন্দ বিন্দু। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2n * λ/4, যেখানে n কি 0 1 2 3 4 5। তাহলে λ/4 এর জোড় সংখ্যার গুণিতক হলে সেটা কি হয়? নিস্পন্দ বিন্দু হয়। আবারও বলতেছি λ/4 এর জোড় সংখ্যার গুণিতক হলে নিস্পন্দ বিন্দু হবে কখন? যখন হচ্ছে আর কি স্থির তরঙ্গের সমীকরণটা -2a sin kx cos ωt হবে তখন। ঠিক আছে? বুঝতে পারছো এটা সবাই? কারো কোনো বুঝতে সমস্যা আছে এখানে? কারো কোনো না ভাইয়া। কনফিউশন আছে?
সবাই বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। রাশেদ, সাকিব, কোনো সমস্যা নাই না? আচ্ছা, তাহলে তার পরের স্লাইডটাতে যাই। হ্যাঁ, দেখো আমরা নিস্পন্দ বিন্দু বের করা শিখলাম, এখন আমরা শিখবো কি সুস্পন্দ বিন্দু বের করা। একইভাবে সুস্পন্দ বিন্দু বের করার শর্ত কি, সাইন কে এক্স এর মান কি হইতে হবে, +-1 হইতে হবে, বা sin 2π/λ ইনটু x এর মান কত হইবে, +-1 হইতে হবে। কে এর মান 2π/λ, এটা তো অলরেডি তোমরা জানো, ঠিক না? এটাতে কনফিউশনের কিছু নাই, কিন্তু আমরা তো পড়ছি আর কি অতীতে। কে এর মান 2π/λ, এই 2π/λ এই জি ভাই। ধ্রুবকটার বদলে তো আমরা কি ধ্রুবকটা লিখছিলাম, যাকে বলে তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তাহলে sin 2π/λ ইনটু x। এখন দেখো sin এর মান কত হইলে +1 অথবা -1 হবে, ঠিক আছে? sin 90 এর মান কি 1, sin 270 এর মান কি -1, sin 270 তারপরে হচ্ছে যে হলো 360, sin 450, sin 450 এর মান হচ্ছে +1। তাহলে এইভাবে যদি আমরা বলতে পারি sin 90 মানে কি sin π/2, sin 270 মানে কি 3π/2, তারপরে sin 450 মানে কি 5π/2, ঠিক আছে? তাহলে যদি sin π/2 হয়, বা sin 3π/2 হয়, বা sin 5π/2 হয়, বা sin 7π/2 হয়, তাহলে সেই sin এর মানটা কত হবে, +1 অথবা -1 হবে, ঠিক আছে না? তাহলে একইভাবে ওই যে sin উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে আমাদের কি থাকতেছে, 2π/λ ইনটু x ইকুয়ালস টু π/2, 3π/2, 5π/2, 7π/2। তাহলে উভয় পক্ষকে যদি আমরা λ/2π দ্বারা গুণ করি, তাহলে এখানে থাকতেছে x, তাহলে x এখানকে যদি আমি λ/2π দ্বারা গুণ করি, তাহলে দেখো পাই পাই কাটাকাটি, এখানে 2 2 গুণ হয়ে যাবে 4, তাহলে আমাদেরকে λ/4, এখান থেকে থাকবে 3λ/4, এখান থেকে থাকবে 5λ/4, এখান থেকে থাকবে 7λ/4, ঠিক আছে না? তাহলে x এর মান যদি λ/4 হয়, বা 3λ/4 হয়, বা 5λ/4 হয়, বা 7λ/4 হয়, তাহলে কি পাওয়া যাবে, সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। তাহলে বলা যেতেছে যে x এর মান যদি λ/4 এর বেজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে না? জি ভাইয়া। সহজ কথা, আর কি কঠিন কিছুই নাই। x এর মান যদি λ/4 এর জোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে সেটা হবে নিস্পন্দ বিন্দু। x এর মান যদি λ/4 এর বেজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে সেটা হবে সুস্পন্দ বিন্দু। এটা কোন ক্ষেত্রে, এই তরঙ্গটার ক্ষেত্রে। এখন তোমাদের হোমওয়ার্ক, আমি প্রত্যেকের বাড়ির কাজ দেখতে চাই। কেউ যদি, সবাইকে বাড়ির কাজ করতে হবে, পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে y ইকুয়ালস টু 2a cos kx sin omega t। এই যে স্থির তরঙ্গটা আছে, এই স্থির তরঙ্গটার সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুগুলো কোথায় হবে সেটা বের করা, ঠিক আছে? এই সমীকরণের মাধ্যমে আমি যেভাবে বের করছি আর কি। পারবা না সবাই? পারবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা এটা তাহলে হোমওয়ার্ক, সবার হোমওয়ার্ক দেখতে চাই, সবাই হোমওয়ার্ক করে জমা দিবা, আজকের ভিতরে জমা দিবা হোমওয়ার্ক করে সবাই, আজকে রাতের ভিতরে, ঠিক আছে? আর যে দেখো, আমি তো এখানে অনেক ধীরে ধীরে তোমাদেরকে পড়াই, এখানে পড়া মোটামুটি হয়ে যায় না তোমাদের বোঝা সম্পূর্ণ? সবাই ভাইয়া। বলো। আমি তো যেভাবে পড়াই, আশা করি তোমাদের এইখানে পড়া সম্পূর্ণ মোটামুটি হয়ে যায়, ঠিক না? বাসায় যদি যদি তুমি একটু শুধু জিনিসটা রিডিং দাও, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার কথা। তাহলে সবাই বাসায় লেকচারটা একটু রিডিং দিবা,
পারলে বইটা একটু রিডিং দিবা, ইনশাল্লাহ অঙ্ক সব করতে পারবা বা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একটু রিডিং দিবা, তারপরে এই হোমওয়ার্কটা আজকে করে আজকে রাতের ভিতরে সবাই জমা দিবা। ঠিক আছে, এইখানে যেভাবে বের করলাম সেম নিয়মে বের করবা। জি এখন আসো আমরা তাহলে কয়েকটা অঙ্ক দেখি। এখন থেকে যে টপিকসটা পড়ানো হবে সেই টপিকস নিয়ে কয়েকটা অঙ্ক করানো হবে সাথে সাথে, প্লাস সেগুলো কিছু বাড়ির কাজও দিব। আজকে বাড়ির কাজ দিলাম না, কালকে আরো কিছু অঙ্ক করাবো, করায় তারপরে কয়েকটা অঙ্ক বাড়ির কাজ দিব। ঠিক আছে, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ পরীক্ষাতে তো এগুলাই থাকবে। থিওরি তো শুধুমাত্র বোঝার জন্য, আর পরীক্ষাতে তো এগুলো সমাধান করতে হবে। দেখো, দুই প্রান্ত আটকানো 72 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের কম্পনের সমীকরণ y = 5 sin pi x by 12 cos 48 pi t, এখানে x ও y সেন্টিমিটারে এবং t সেকেন্ডে প্রকাশিত। x = 4 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুর সর্বোচ্চ সরণ কত? তার বরাবর নিস্পন্দ বিন্দু আর কি, তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলি কোথায় অবস্থিত? x = 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার গতিবেগ t = 0.5 সেকেন্ড সময় পরে কত হবে? ঠিক আছে না? তাহলে দেখো, প্রথমে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তারপরে হচ্ছে যে ওই তারে একটা কম্পন হইতেছে, সেই কম্পনের সমীকরণটা দেওয়া আছে y = 5 sin pi x by 12 cos 45 pi t। দেখো তো, কনস্ট্যান্ট sin একটা kx, এই যে pi by 12 এটা তো kx, cos 45 pi এটা কি ওমেগা t। তাহলে দেখো তো এই আকারের সমীকরণ আসে না? কে তো একটা ধ্রুবক আর কি, ঠিক না? তাহলে একটা ধ্রুবক ইনটু সাইন ধ্রুবক x cos ধ্রুবক t, তাহলে এটা কিসের সমীকরণ? স্থির তরঙ্গ। তরঙ্গের। এটা তাহলে অবশ্যই স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে এখানে যেগুলো আমরা ইউজ করব সেগুলো কিসের সূত্র ইউজ করব? স্থির তরঙ্গের সূত্র ইউজ করব। তাহলে প্রথমে আমার চাইছে x = 4 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুর সর্বোচ্চ সরণ কত? সর্বোচ্চ সরণ বা বিস্তার যেটা আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলছিলাম যে x এর মান ভিন্ন ভিন্ন হইলে বিস্তারের মান ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, সব কোণার বিস্তার কি হয় না? সমান হয় না। এই জন্য এখানে x এর মান দিয়ে দিছে, এই অবস্থানে যে কোণাটা আছে তার বিস্তার বের করতে হবে বা সর্বোচ্চ সরণ বের করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ সরণ কখন হবে? যখন এই যে এই রাশিটার মান কি হবে? 1 হবে, ঠিক না? সর্বোচ্চ সরণ হবে কখন? যখন cos 48 pi t এই রাশিটার মান 1 হবে এবং এইটার মানও সর্বোচ্চ হবে, ঠিক না? দেখো জিনিসটা, সর্বোচ্চ মান কি? এই অংশটার মান যদি 1 হয় তখন এই y এর মান যা হবে, কারণ x এর মান তো আমরা বসাই দেব, x এর মান তো নির্দিষ্টই, তাহলে y এর মানটা যা হবে সেটাই কি? এই অবস্থানের কণার সর্বোচ্চ সরণ, ঠিক না? বুঝতে পারছো জিনিসটা? কনফিউশন আছে কারো? দেখো, একটা নির্দিষ্ট x এর জন্য y এর মান কখন সর্বোচ্চ পাওয়া যাবে? একটা নির্দিষ্ট x এর জন্য y এর মান কখন সর্বোচ্চ পাওয়া যাবে? যখন এই জিনিসটা সর্বোচ্চ হবে, ঠিক না? একটা নির্দিষ্ট x এর জন্য y এর মান কখন সর্বোচ্চ হবে? যখন এই জিনিসটা সর্বোচ্চ হবে। এই জিনিসটা সর্বোচ্চ হবে কখন? যখন এটার মান কত হবে? 1 হবে, ঠিক আছে না? জি ভাইয়া। তাহলে y ম্যাক্সিমাম কি হবে? y ম্যাক্সিমাম হবে 5 sin, তাহলে 4 সেন্টিমিটার অবস্থানে কণার y ম্যাক্সিমাম কি হবে? তাহলে 4 সেন্টিমিটারের অবস্থিত কণার ম্যাক্সিমাম সরণ হবে 5 sin pi * 4 / 12 ইনটু এটার মান কত হবে? তখন 1 হইতে হবে, তাহলে এটার মান আমরা 1 ধরে নিলাম। তাহলে y ম্যাক্সিমাম = 5 sin 4 pi * 4 / 12 ইনটু 1। এই কথাটা তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? যে x = 4 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার সর্বোচ্চ সরণ পাওয়া যাবে যখন cos 48 pi t এর মান 1 হবে। অতএব x = 4 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার সর্বোচ্চ সরণ y ম্যাক্সিমাম = 5 sin pi * 4/12,
ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে পরীক্ষার খাতায় লিখবা? ঠিক আছে, কেন তুমি এটা লিখলো ওয়াই ম্যাক্সিমাম সেটা আগে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখলা। এখন দেখো এখানে কি থাকতেছে, 4 sin 4π/12, তার মানে sin π/3, 3 4 12, তাহলে 5 sin π/3 থাকতেছে। sin π/3 মানে কি, sin 60 ডিগ্রি। sin 60 এর মান কত, √3/2। তাহলে আমাদের আলটিমেটলি সরণ আসলো 4.33 সেন্টিমিটার। এইখানে একটা জিনিস খেয়াল করো, সবাই একটা জিনিস খেয়াল করো, এই সমীকরণে এক্স এর মান আর ওয়াই এর মান কোন এককে আছে, সেন্টিমিটারে, আর টি এর মান কোন এককে আছে, সেকেন্ড এককে আছে। দেখো এখানে কিন্তু বলে দিছে এসআই এককে নাই, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে সেন্টিমিটারে আছে। ঠিক আছে, এই জন্য আমরা যে সরণ যেটা আছে সেটা কিসে ইউজ করছি, কোণার অবস্থানটা কোন এককে ইউজ করছি, এক্স এর মানটা সেন্টিমিটার এককে ইউজ করছি। আমাদের ওয়াই এর মানটা তাহলে কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। কেউ কিন্তু আবার সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করে এখানে 0.04 এটা বসাই দিও না, কিন্তু এখানে কিন্তু সমীকরণের ভিতরে এক্স এর মানটা কিসে আছে, সেন্টিমিটারে আছে। সুতরাং তোমাকে এক্স এর মানটা সেন্টিমিটারেই বসাইতে হবে। যদি বলে দিত এসআই এককে আছে তাহলে এসআই একক বসাইতে হইতো। বুঝতে পারছো কথাটা? সবাই আমার কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু ভুল হয় অনেকের। ঠিক আছে, এই জন্য এখানে বলে দেওয়া এক্স এর মান ওয়াই এর মান সেন্টিমিটারে আর টি এর মান সেকেন্ডে আছে। তুমি জানো এক্স এর মানটা এখানে যদি এখানে বলে যদি এক্স ইকুয়ালস টু 4 মিটার দূরে অবস্থিত বা 0.04 মিটার দূরে অবস্থিত বিন্দু সরণ কত, তখন কিন্তু সেই মিটারটাকে আগে সেন্টিমিটারে কনভার্ট করে তারপরে সে এই সমীকরণে বসাই দিত, কারণ সমীকরণের ভিতরে এক্সটা তো সেন্টিমিটারে আছে, এই কারণে তোমাকে এক্স এর মানটা সেন্টিমিটারে বসাইতেই হবে। ঠিক আছে, আর যদি কিছু না বলে দেয় তাহলে ধরে নিতে হবে এসআই এককে আছে, অথবা এসআই এককে বলে দিতে পারে। ঠিক আছে, এখন দেখো এটা তো আমরা অলরেডি শিখছি, কোথায় কোথায় নিস্পন্দ বিন্দু হবে পারবা না এখন তোমরা? দেখো তাহলে নিস্পন্দ বিন্দু হওয়ার শর্ত কি, নিস্পন্দ বিন্দু তাহলে এই যে sin kx, তার মানে sin πx/12, এটার মান কত হইতে হবে, 0 হইতে হবে। ঠিক না, এটার মান যাই হোক আমাদের কিছু যায় আসে না, cos 48 πt যাই হোক আমাদের কিছু যায় আসে না, আমাদের এই অংশটুকুর মান কত হইতে হবে, 0 হইতে হবে। ঠিক আছে, এই অংশটুকুর মান যদি 0 হয় তাহলে এর মান যাই হবে সবসময় পুরো রাশির মান কত হবে, অর্থাৎ y এর মান সবসময় কত থাকবে, 0 থাকবে। তাহলে sin πx/12 সমান কত, 0। নিস্পন্দ বিন্দু হওয়ার শর্ত কি, sin πx/12 এটা কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে দেখো sin কতর মান 0, sin 0, sin 0 এর মান সরি sin 0 ডিগ্রির মান 0 না, sin 0 এর মান 0, sin π এর মান কি 0, sin 2π এর মান 0, sin 3π এর মান 0। আমরা একটু আগেই দেখে আসলাম, আমি এখানে এইজন্য একবারে লিখছি কি sin nπ, এখানে n এর মান কি 0 1 2 3 4 5 ইত্যাদি। ঠিক আছে, তাহলে উপর পক্ষ থেকে sin চলে গেল, তার মধ্যে কি থাকলো πx/12, এটার মান হতে হবে কি nπ। তাহলে উভয় পক্ষকে পাই 12 দ্বারা গুণ করি আর পাই দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাই পাই কাটাকাটি যাবে, 12টা এই পাশে এসে পড়বে, এই যে পক্ষান্তর করলে যা হয় আর কি, এটা এই পাশে আসলে 12n আর পাই নিচে যাবে, পাই পাই কাটাকাটি, তাহলে আমাদের x ইকুয়ালস টু 12n। এখন দেখো n এর মান কত কত ছিল, 0 1 2 3 4 5 ইত্যাদি না, তাহলে 12n মানে কি, x এর মান 0, x এর মান 12 সেন্টিমিটার, x এর মান 24 সেন্টিমিটার, x এর মান 36 48 60 72, এই পর্যন্ত গিয়ে থেমে যাবা, আর কিন্তু সামনে আগাবা না। কারণ কি, কারণ তার দৈর্ঘ্য কত, 72 সেন্টিমিটার। ঠিক আছে, এর চেয়ে কমও লিখবা না বেশিও লিখবা না। তাহলে বিন্দু গুলি, সবগুলো বিন্দু লিখতে হবে, বিন্দুগুলি বলছে না, সবগুলা বিন্দু, সবগুলা নিস্পন্দ বিন্দু লিখতে হবে। তাহলে এখানে কয়টা নিস্পন্দ বিন্দু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা নিস্পন্দ বিন্দু আছে, সবগুলাই লিখতে হবে। তাহলে সেই নিস্পন্দ বিন্দুগুলো কোথায় কোথায় হবে, x এর মান যখন 0 হবে, 12 হবে, 24 হবে, 36 হবে, 48 হবে, 60 হবে, 72 হবে। তাহলে বুঝতে পারছো নিস্পন্দ বিন্দুগুলো কিভাবে সমীকরণ থেকে বের করবা, আমরা একটু আগে যে দেখলাম ওই পদ্ধতিতেই, কিন্তু তার মানে এই পদ্ধতিটা আমাদেরকে খুব ভালোভাবে জানা থাকতে হবে। এর কঠিন তো কিছুই নাই, শুধুমাত্র এইটুক জানা সাইনের মান কখন কখন 0 হয়, কখন কখন +-1 হয়,
ঠিক না? এটাই তো, তাছাড়া তো আর কিছুই না। বুঝতে পারছো সবাই এটা নিস্পন্দ বিন্দুগুলো কিভাবে বের করা হলো? জি ভাইয়া আচ্ছা তাহলে, আচ্ছা তৃতীয় সমস্যাটা দেখো, এটাতে যাওয়ার আগে একটু কথাবার্তা বলি। x equals to 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার গতি বেগ, তার মানে বেগ, কণার বেগ চাইছে, ঠিক আছে, তরঙ্গের বেগ না কিন্তু, কণার বেগ t equals to 0.5 সেকেন্ড পরে কত হবে? ঠিক আছে, দেখো কণার বেগ চাইছে, যখন কণার অবস্থানটা দেওয়া আছে x equals to 12 সেন্টিমিটার আর সময়টা দেওয়া আছে 0.5 সেকেন্ড। এখন দেখো এই x এর মান আর t এর মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, ঠিক আছে, এই সমীকরণে বসাই দিলে তাহলে আমি যেই মানটা পাবো সেইটা হবে কি 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার 0.5 সেকেন্ড সময়ে সরণ, ঠিক না? কারণ এটা তো সরণের সমীকরণ, y এর মানটা বের হবে না, x এর মানটা যদি আমি এখানে 12 বসাই, t এর মানটা যদি 0.5 বসাই, তাহলে কিন্তু y এর একটা মান বের হবে, সেই মানটা নির্দেশ করবে x equals to 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার 0.5 সেকেন্ড সময়ে সরণ। ঠিক আছে, যদি আমাদেরকে সরণ বলতো তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে বসাই দিতাম সেই মানটা, ঠিক না? কিন্তু আমাদের কাছে কিন্তু সরণ চাই নাই, আমাদের কাছে চাইছে কি কণার গতিবেগ। তাহলে গতিবেগ আমরা কিভাবে বের করব? তাহলে আচ্ছা বুঝতে পারছো তো, তাহলে যদি সরণ চাই তাহলে কিভাবে বের করবো, পারবা সবাই? হ্যাঁ ভাইয়া আচ্ছা এই স্লাইড শোটা দেখতে পারতেছো সবাই? সবাই কি দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে বেগ। আচ্ছা রাশেদ বলো তো, সরণ থেকে বেগ কিভাবে বের করতে হয়? তো ভাই আমি সাকিব, যদিও আমাদের কাছে y এর সমীকরণ থাকে, সেখান থেকে আমরা বেগ কিভাবে বের করি? বেগ হচ্ছে কি সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ না? এটা তো ফান্ডামেন্টাল পড়াশোনা, সবাই ভুলে গেলে চলবে? তাহলে সময়ের সাপেক্ষে দেখো সরলচন্দিত স্পন্দনরত কণার বেগ তোমরা বের করে আসছো না? কিভাবে বের করছিলাম মনে নাই? যে সরণের যে সমীকরণ থাকতো তাকে কি করতাম, অন্তরীকরণ করতাম, অন্তরীকরণ করলে সেটা কি আসতো, বেগের সমীকরণ আসতো। পরে বেগের সমীকরণের যদি আমি সেই সময়ের মানটা বসাই দিতাম তাহলে কি এসে পড়তো, ওই সরলচন্দিত স্পন্দনরত কণার বেগ এসে পড়তো। এখন আমাদের তাহলে এই সমীকরণটাকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, বেগের সমীকরণ আসবে। সেই বেগের সমীকরণে যদি আমি x এর মান 12 আর t এর মান 0.5 সেকেন্ড বসাই দেই তাহলে কি পেয়ে যাব, x = 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার t = 0 সময়ের বেগ পাবো। বুঝতে পারছো সবাই জিনিসটা? আমার কথাটা বুঝতে পারছো সবাই? সরণ চাইলে কিভাবে বের করব, বেগ চাইলে কিভাবে বের করব, বেগ চাইলে যদি ত্বরণ চাই তাও আমরা বের করতে পারবো। তাহলে কি করব, সে বেগের যে সমীকরণটা আসবে সেটাকে আবার অন্তরীকরণ করব টি এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো, তার ত্বরণ পাবো, ঠিক আছে না? তাহলে সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ সেটা কি, বেগ। সময় সাপেক্ষে সরণের অন্তরীকরণটা কি, বেগ। আচ্ছা দেখো তরঙ্গের ক্ষেত্রে বেগটা একটু ডিফারেন্স, ঠিক আছে? দেখো এখানে কিন্তু চলক দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি টি, ঠিক আছে না? চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি টি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই কথাটা খুব ভালোভাবে খেয়াল করো, চলক দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি, কিন্তু যদি আমি কণার অবস্থানটা নির্দিষ্ট করে দেই তাহলে চলক হয়ে যাবে কি শুধুমাত্র টি সময়। তাহলে আমরা যদি একটা কণাকে নির্দিষ্ট করে দেই, তরঙ্গের ক্ষেত্রে তো অনেকগুলা কণা থাকে, এটা শুধুমাত্র স্থির তরঙ্গের ক্ষেত্রে না, শুধুমাত্র আমরা যে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া থাকে, একটা নির্দিষ্ট অবস্থানের কণার বেগ বের করতে বলে,
তাহলে এইভাবে করতে হবে। এই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে যদি আমার কণার অবস্থানটা নির্দিষ্ট করে দেয় তাহলে এক্সটা কি হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, ঠিক না? কারণ ওই নির্দিষ্ট কণার বেগ আমরা বের করব। কারণ দেখো, যদি আমাকে কণার বেগ বের করতে বলে তাহলে তো আমাকে এক্সটা সবসময় নির্দিষ্ট করে দিতেই হবে, ঠিক না? এক্স যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে তো আমি বেগ বের করতেই পারবো না। তাহলে তরঙ্গের ক্ষেত্রে বেগ বের করতে হইলে আমাকে এক্স সবসময় নির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ এক্স আর চলক থাকা যাবে না, এক্সটা তখন কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে ওই কণার বেগটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করবে, সময়ের উপরে নির্ভর করবে। সেই ক্ষেত্রে চলক থাকবে শুধুমাত্র কি, টি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই এই কথাটা? তরঙ্গের ক্ষেত্রে কয়টা চলক আছে সমীকরণে, দুইটা চলক আছে। কিন্তু যখন আমরা সেই একটা নির্দিষ্ট কণার বেগ বের করব তখন ওই কণার যে অবস্থানটা সেটা তো নির্দিষ্টই হয়ে গেল। তাহলে শুধুমাত্র চলক থাকতেছে কি এখানে, সময় বা টিটা। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আসলে তরঙ্গের ক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট কণার বেগ কিভাবে লিখি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। ডেল্টাটা কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ভেক্টরে পড়ছিলাম মনে আছে কিছুটা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, বা আংশিক অন্তরীকরণ। তাহলে সময় সাপেক্ষে সরণকে আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণের মানেটা কি আসলে, ঠিক আছে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এটার মানে কি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, দেখো ডি ওয়াই বাই ডিটি মানে হচ্ছে যে টি এর সাপেক্ষে ওয়াই কে আমি অন্তরীকরণ করব, ঠিক আছে? ওয়াই এর ভিতরে যা কিছু আছে সব চলককে আমি অন্তরীকরণ করতে হবে আমাকে, ঠিক আছে? সবগুলোকে সে কি হিসেবে গণনা করবে, চলক হিসেবে গণনা করবে। যদি আমি ডি ওয়াই বাই ডিটি লিখি তাহলে সে এক্স কেও চলক হিসেবে গণনা করবে, টি কেও চলক হিসেবে গণনা করবে, ঠিক আছে? কিন্তু যদি আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি লিখি তাহলে শুধুমাত্র এই টি এর সাথে যে মিল আছে তাকে সে কি হিসেবে গণনা করবে, চলক হিসেবে গণনা করবে। অন্যগুলোকে সে, বাকি সবগুলোকে কি করবে, সে ধ্রুবক হিসেবে কল্পনা করবে, ঠিক আছে? তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টির মানে কি, শুধুমাত্র টি চলক কিন্তু এক্স চলক না, এক্সটা ধ্রুবক। আমাদের যখন একটা নির্দিষ্ট কণার বেগ বের করি সেই ক্ষেত্রে তো এক্সটা ধ্রুবকই থাকে, টিটা কি থাকে, চলক থাকে। তাহলে এইটাই হচ্ছে তরঙ্গ স্থিত একটা নির্দিষ্ট অবস্থানের কণার বেগের সমীকরণ। বুঝতে পারছো সবাই? ডেল্টা ওয়াই বা ডেল্টা টি মানে কি, শুধুমাত্র টিটাকে সে চলক হিসেবে গণনা করবে, এক্সটাকে বাকি অন্য যা কিছু থাকবে, এক্স থাকুক ওয়াই থাকুক সবগুলোকে সে কি হিসেবে গণনা করবে, চলক হিসেবে। এক্স কি সে চলক, সরি, ধ্রুবক হিসেবে কল্পনা করবে। আমাদের ক্ষেত্রে, আমাদের আর কি স্থির তরঙ্গের ক্ষেত্রে আর কি, এক্স তরঙ্গের ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যখন আমরা বেগ বের করি তখন তো এক্সটা ধ্রুবকই থাকে, এক্স তো আর চলক থাকে না। এই জন্য এই অংশটা ধ্রুবক হিসেবে কল্পনা করতে হবে, এই অংশটাকে চলক হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এটা কে করতে পারে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। এই জন্য আমরা বেগ বের করার জন্য কি করি, তরঙ্গের ক্ষেত্রে বেগ বের করার জন্য কি করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। বুঝতে পারছো সবাই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সময় সাপেক্ষে সরণকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করলে ওই নির্দিষ্ট অবস্থানে কণার বেগ বের হয়ে যাবে। তাই আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। দেখো, ডেল্টা 5 sin পাই এক্স বাই 12 cos 48 পাই টি, ঠিক আছে? এইখানে যে, তাহলে দেখো এই এই এইখানে দেখো 5 ও কি ধ্রুবক, sin পাই এক্স বাই 12 এটাও কি ধ্রুবক, শুধুমাত্র চলক কি এই যে অংশটা, ঠিক না? তাহলে 5 যেহেতু ধ্রুবক 5 বাইরে এসে বললো, sin পাই এক্স বাই 12 এটা যেহেতু ধ্রুবক এটাও বাইরে এসে বললো। এখন দেখো cos থিটার অন্তরীকরণ কি, মাইনাস sin থিটা, ঠিক না? cos থিটার অন্তরীকরণ কি, মাইনাস sin থিটা। তাহলে মাইনাস sin থিটা, তার মানে কি sin 48 পাই টি। আর এইখানে যেহেতু থিটা নাই, 48 পাই টি আছে, ঠিক আছে? এই কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আবার অন্তরীকরণ করলে আসে 48 পাই, সেটা কি হয়, মূল অন্তরীকরণের সাথে গুণ হয়। অন্তরীকরণ তো পারো, এরকম অন্তরীকরণ কিন্তু এর আগেও করছি, ঠিক না? যখন সরল চুম্বকীয় স্পন্দনরত কণার বেগ বের করছিলাম
ঠিক না, পার্শিয়ালটা করি নাই, আমরা ফুল অন্তরীকরণ করছিলাম। ঠিক আছে না? এই সাইন বা কজের ভিতরে যে কোন যেটা থাকে সেটা কি থিটা থাকে, ঠিক না? এই থিটাকে, থিটা যদি থিটা না থাকে, মনে করো যে যদি থাকতো এরকম, যদি থাকে মনে করো যে সাইন, শুধু সাইন থিটা থাকতো, তাহলে হয়তো কি কস সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা। কিন্তু এখানে তো থিটা ছাড়া অন্য কিছু আছে, 48 পাই টি আছে, এই কারণে এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এইটাকে আবার অন্তরীকরণ করলে সেটা হবে কি 48 পাই, এবং সেটা মূল অন্তরীকরণের সাথে গুণ হবে। তাহলে এইটাই হচ্ছে কি বেগ। এই সমীকরণে যদি আমি x এর মান 12 বসাই আর t এর মান 0.5 বসাই, তাহলে আমি পেয়ে যাব 12 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার 0.5 সেকেন্ড সময়ে বেগ। তাহলে এটা তোমরা বসায় বের করবা। ঠিক আছে, বেগের মানটা কত আসে সেটাও হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক।